ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 185 নম্বরে, ভারত 126। অর্থাৎ ভারতের চেয়ে বাংলাদেশ 59 ধাপ পিছিয়ে আছি আমরা। তার উপর ভারতের বিপক্ষে কত কত বছর কত কত ম্যাচ ধরে আমরা জয় পাই না। তার উপরে ভারতের সুনীল ছেত্রী অবসর ভেঙে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন। শুধু ফেরেননি, ফেরার ম্যাচটাতে গোলও করেছেন। যেই সুনীল ছেত্রী বাংলাদেশের অনেক দুঃখের কারণ, আমাদেরকে তিনি হারিয়েছেন, শেষ মুহূর্তে গোল করে জয় বঞ্চিত করেছেন। সবকিছু মিলিয়ে এই বাস্তবতাগুলোকে তার অস্বীকার করার উপায় নেই। কিন্তু একই সঙ্গে নতুন একটা বাস্তবতাও তৈরি হয়েছে। ভারতের বিপক্ষে শিলংয়ের এই ম্যাচটা আমরা খেলতে নামবো বাংলার মেসিকে নিয়ে, হামজা চৌধুরীকে নিয়ে, যেই কথাটা আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলেছেন। তো বাংলার মেসি হামজা চৌধুরীকে নিয়ে এবার কি ভারতের বিপক্ষে জয়ের স্বপ্নটা আমরা দেখতে পারি না? এই বাংলার মেসি শুনে আমার বাংলার ম্যারাডোনার কথা মনে পড়ে গিয়েছে। যারা এদেশের ফুটবলের 90s এর সমর্থক ফলো করেছেন তারা এটার সঙ্গে রিলেট করতে পারবেন। সাব্বির ভাই, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির ভাই অসাধারণ বল প্লেয়ার ছিলেন, দুর্দান্ত বলার ছিলেন, এবং ওইটা যেহেতু সেই ম্যারাডোনা যুগ, ম্যারাডোনার সঙ্গে তার ওই দৈহিক আকৃতির মিল ছিল, ছোটখাটো এবং দুর্দান্ত তার সেই ড্রিবলিং ছিল। ওই মিলের কারণেই আমরা আসলে বাংলার ম্যারাডোনা বলে এই সাব্বিরকে চিনতাম। সমর্থকরা গ্যালারি থেকে আমরা গলা ফাটাতাম, পত্রপত্রিকাতে লেখা হতো। কিন্তু আমরা তো এই বাস্তবতা জানি যে ভাই, কোথায় ম্যারাডোনা, কোথায় সাব্বির ভাই। একই রকম ভাবে কোথায় লিওনেল মেসি, কোথায় হামজা চৌধুরী, এই বাস্তবতা আমরা জানি। কিন্তু জামাল যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আর্জেন্টিনার ফুটবলের জন্য, মানে ওটার ইন্টারপ্রিটেশনটা, আর্জেন্টিনার ফুটবলের জন্য মেসির যে এরকম একটা ইম্প্যাক্ট, এইবার হামজা চৌধুরী যে বাংলাদেশে এসেছেন, হামজার ইম্প্যাক্টটা ঠিক ওই রকমই হবে। প্রত্যেকটা দেশের বাস্তবতা আলাদা। আর্জেন্টিনার বাস্তবতা হচ্ছে গিয়ে বিশ্বকাপ জিততে হবে, আর বাংলাদেশ ফুটবলের বাস্তবতা হচ্ছে গিয়ে ফুটবলটাকে পুনর্জাগরিত করতে হবে। এবং সেই জায়গাটাতে হামজা চৌধুরী আসার পর তাকে নিয়ে যেই শোরগোল, যেই উচ্ছ্বাস, যেই উন্মাদনা, সবাই মিলে যেই রকম ভাবে এত এত দিন পরে, এত এত বছর পরে আবার সেই পুরোপুরি ফুটবলমুখী হয়েছে। ফুটবলের এইরকম ইতিহাসে, আমাদের ইতিহাসে এরকম মানে বিগেস্ট, যেভাবে আমরা সেলিব্রেট করেছি, এরকম সেলিব্রেশন আর কখনো হয়নি কোনো একজন পার্টিকুলার ফুটবলারকে নিয়ে। ওই সূত্র ধরেই জামাল ভুঁইয়া সেরকম কথাটাই বলেছেন যে হামজা চৌধুরী বাংলার মেসি হতে পারেন। এখন ভারত কিন্তু তাদের নিজেদের মাঠে খেলবে, তাদের ওই জায়গাটা একটা অ্যাডভান্টেজ রয়েছে। তারা ওই কি বলা চলে যে শিলংয়ে যে খেলবে ওইখানটাতে গ্যালারি ভরা দর্শকের সমর্থন থাকবে, ওই জায়গাটাতে তারা প্র্যাকটিস করছে একটা বড় সময় ধরে। এবং তারা গতকালকেই যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছে মালদ্বীপের বিপক্ষে, সেই মালদ্বীপকে তারা 3-0 গোলে হারিয়েছে। মানোলো মার্কেস, ভারতের যে স্প্যানিশ ফুটবল কোচ, এইটা তার অধীনে 5 নাম্বার ম্যাচ, এবং 5 নাম্বার ম্যাচে এসে ভারত প্রথম জয়টা তুলে নিল। মালদ্বীপের বিপক্ষে জয় মানে মালদ্বীপ ফিফা র্যাঙ্কিং এ কিন্তু 162 নাম্বারে রয়েছে, আমরা সেখানে 185 নাম্বারে রয়েছি। ফলে আমাদের চ্যালেঞ্জটা বুঝতে পারছেন। সুনীল ছেত্রী এই ম্যাচটাতে গোল করেছেন, তিনি তার 95 নাম্বার আন্তর্জাতিক গোল করলেন। বিশ্ব ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আন্তর্জাতিক ফুটবলে সেইখানটাতে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, আলী দাইয়ের পরে তিনি 4 নম্বরে রয়েছেন, এবং সেঞ্চুরি থেকে এখন তিনি মাত্র 5 গোল দূরে রয়েছেন। আমি যেটা বলছিলাম যে এই সুনীল ছেত্রী কিন্তু বাংলাদেশের অনেক দুঃখের কারণ। বাংলাদেশের বিপক্ষে তিনি 5টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 6 গোল করেছেন। 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই তিনি গোল পেয়েছেন। 2 গোল করে করেছেন 2টা ম্যাচে, 1 গোল করে করেছেন 1টা ম্যাচে। ফলে সুনীল ছেত্রী তো একটা বড় হেডেক আমাদের টিমের জন্য হবে। এবং ভারতের টিমটা যেহেতু তাদের কোচ এই মার্কেজের অধীনে ফার্স্ট জয়টা পেল, সেক্ষেত্রে তারা আরো একটু উজ্জীবিত থাকবে। কিন্তু বাংলাদেশের উজ্জীবনার জায়গাটাও কিন্তু আসলে কম নয়। আমাদের অনুপ্রেরণারও অনেক জায়গা রয়েছে, এবং সেই অনুপ্রেরণার একেবারে কেন্দ্রে রয়েছেন হামজা চৌধুরী।
হামজা বাংলাদেশে খেলতে এসেছেন এবং তিনি যে এরকম কিরকম ইম্প্যাক্ট রাখতে পারেন, আমি ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার কথাটা তো বললাম, আমাদের কোচও বলেছেন, হামজা নিজেও বলছিলেন যে তিনি কতটা মুখে রয়েছেন। জামাল ভুঁইয়া যেরকম বলছিলেন যে হামজা যখন তিনি ম্যাচটা খেলতে নামবেন, যখন ওই যে ন্যাশনাল অ্যান্থেমটা বেজে উঠবে, জাতীয় সঙ্গীত, তখন তিনি একটা গুজবাম্প ফিল করবেন, একেবারে শিহরিত হয়ে যাবেন, যেটা অনুভূতি তারও হয়েছিল 12 বছর আগে। ইনফ্যাক্ট 2013 সালে হামজার এই যে পূর্বসূরি আমরা বলতে পারি, জামাল ভুঁইয়া বাংলাদেশে তিনি খেলতে এসেছিলেন ডেনমার্ক থেকে, তারই পথ ধরে কিন্তু আজকের এই হামজা চৌধুরী। এবং ডেফিনেটলি ভারতের বিপক্ষে ওই ম্যাচে গুজবাম তো তার হবে। ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার চেয়ে বড় প্রাইডের জায়গা আর কিসের রয়েছে? সো এই জায়গাটাতে হামজা নিঃসন্দেহে নিজের সেরাটা ঢেলে দিতে চাইবেন। এবং তিনি বলছিলেন যে প্রেস কনফারেন্সটা যে হলো সেইখানটাতে প্রশ্ন এসেছিল যে ইংল্যান্ডের হয়ে যদি খেলার সুযোগ থাকতো তাহলে কি বাংলাদেশের এইটা বাংলাদেশের হয়ে তিনি আসতেন কিনা। তো হামজা এটা ওইভাবেই বলেছেন যে আমাকে ওরকম কোনো ডিসিশন নিতে হয়নি, যখন হচ্ছে কি এরকম একটা সময় এসেছে আমার ফ্যামিলির সঙ্গে কথা বলে আমি বাংলাদেশের হয়েই খেলতে এসেছি। এবং তিনি এটা বলেছেন যে আমি অনেকদিন দীর্ঘদিন হচ্ছে কি আমি বাংলাদেশের হয়ে খেলবো। এটা আসলে 1-2 ম্যাচের ব্যাপার না। একই সঙ্গে আমাদের টিম, আমাদের কোচের সঙ্গে যে তার কথাবার্তা হয়েছে হাবিয়ার ক্যাবরেরার সঙ্গে, এবং বাংলাদেশ টিমের যে ট্যাকটিক্যাল যে জায়গাগুলো কোচ তাকে অনেক অনেক ক্লিপিংস দেখিয়েছেন। সো সেই সবকিছু মিলে হামজা ইমপ্রেসড। এবং তারপর হচ্ছে গিয়ে গতকালকে সন্ধ্যায় কিন্তু বাংলাদেশ টিমের সঙ্গে তিনি প্রথম যে ট্রেনিং সেশনটা করেছেন, প্রথম টিমের অন্যান্যদের সঙ্গে সেই বোঝাপড়ার ব্যাপার রয়েছে, সেই সবকিছু মিলিয়ে আমরা আমাদের টিমটা তো এই যে আজকেই তো হচ্ছে গিয়ে ভারতে চলে যাচ্ছে। তো সেইখানটা থেকে আমরা হচ্ছে গিয়ে ওইখানটা একটা ভালো রেজাল্ট নিঃসন্দেহে আশা করতে পারি। দেখুন, আমি বারবার একটা জায়গাতে সবাইকে একটু সতর্ক করছি, সতর্ক হয়ে আমি বলবো, সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো। হামজার ফুটবলে পজিশনটা আমাদের আসলে খেয়াল রাখতে হবে। তিনি মূলত হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন, এবং কোচ কালকে বলেছেন যে তিনি মিডফিল্ডে খেলবেন, কোনো একটা মানে পার্টিকুলার ওরকম পজিশন না বলে মিডফিল্ডে আসলে বলছেন, না অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন, না ডিফেন্সিভ মিডফিল্ডার, নাকি বক্স টু বক্স মিডফিল্ডার, সেরকম কিছু তিনি বলেননি, মিডফিল্ডারে শুধুমাত্র বলেছেন। সো হামজা তার এই ফুটবল ক্যারিয়ারটা একটা ভিন্ন জায়গা থেকে তিনি এসেছেন। অবশ্যই তার ওই জায়গাটাতে অনেক লেস্টার সিটির হয়ে খেলাটা এটা চারটিখানি ব্যাপার নয়, এবং সেইখানটাতে তিনি এফএ কাপ জয় করেছেন, ইংলিশ লিগে খেলেছেন, সবই ঠিক আছে। কিন্তু এখন এসে যখন বাংলাদেশে একটা ভিন্ন পরিবেশে, ভিন্ন একটা বাস্তবতায়, ভিন্ন একটা টিমের সঙ্গে, যাদের সঙ্গে তার মাত্র এই 3-4 দিনে কয়েকটা মাত্র ট্রেনিং সেশন করে খেলতে নামবেন, সেইখানটাতে তার কাছ থেকে যদি আমরা আশা করি যে ওই ম্যাচে নেমে হামজা হ্যাটট্রিক ট্যাট্রিক করে ফেলবেন, এটা আসলে বাড়াবাড়ি হবে। ভাই হামজা কিন্তু স্কোরার না, হামজা কিন্তু ইনফ্যাক্ট ক্রিয়েটরও না, হামজা আবার ধরেন হচ্ছে কি ডিফেন্ডারও না। হামজা যদি ডিফেন্সিভ মিডফিল্ডে যদি তাকে খেলানো হয়, সেই ক্ষেত্রে হামজাকে অনেক ক্ষেত্রে ফুটবল দর্শকদের চোখে একটু আননোটিসড লাগতে পারে। তো তাতে করে আমি বলছি কারো হতাশ হওয়ার কিছু নেই। আমাদের ওভারঅল পুরো টিমটা যেরকম খেলবেন, সেইখানটাতে যদি হামজা তার রোলটা প্লে করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের ফুটবল রূপকথা, ফুটবল পুনর্জাগরণের একটা স্বপ্ন আমরা দেখতেই পারি। এই ফুটবল রূপকথাটা কিন্তু একটা হামজা চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন লেস্টার সিটির। হ্যাঁ, তখনও তিনি লেস্টার সিটিতে খেলেন না, তিনি লেস্টারের একাডেমিতে তিনি তখনও আছেন, কিন্তু ওই যে ইংলিশ প্রিমিয়ার লিগ তারা জিতেছিল, এটা তো একটা অসাধারণ রূপকথা। এবং সেই রূপকথার সঙ্গে বাংলাদেশের ফুটবলটাও যদি এরকম কোনো কিছু একটা আন্ডারডগ স্টোরির মতো এরকম একটা রূপকথা যদি আমরা করতে পারি, শুধুমাত্র ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের কথা বলছি না, আমি ওভারঅল ফুটবলের কথা বলছি, সেই সিমিলারিটি আসলে খুঁজে পাওয়া যাবে নিঃসন্দেহে। এবং হামজাও আজকে এই লেস্টারের সঙ্গে বাংলাদেশের তুলনায় গতকালকে যে প্রেস কনফারেন্সটা হলো সেই কথাগুলো বলেছেন। সো আমরা এখন হচ্ছে অন্যান্য যেসব বিতর্ক রয়েছে, ধরেন হচ্ছে যে ফাহমিদুল ইসলামকে খেলানো না খেলানো নিয়ে, ওই বিতর্ককে একপাশে সরিয়ে রেখে আমাদের আসলে মনে হয় সবারই সেই ফুটবলেই মনোযোগটা দেওয়া উচিত। এবং সেই জায়গাটা থেকে বাংলার মেসি হামজা চৌধুরী যখন আছেন, আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলেছেন, তো ভারতকে আমরা এত দিন ধরে হারাতে পারছি না। তাদের সুনীল ছেত্রীও ফেরত এসেছেন, তাদের র্যাঙ্কিংও আমাদের চেয়ে 59 ধাপ উপরে, কিন্তু সবকিছুর পরও এই বাংলার মেসি হামজা চৌধুরীর স্পর্শে আমরা নতুন দিনের একটা শুভ সূচনা ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হবে, ওই প্রত্যাশার জায়গাটাও করতেই পারি। কি বলেন?